নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। এই মোবাইলটাই হচ্ছে যত নষ্টের গোড়া। মমতা ব্যানার্জি হয়তো আজকে তাই ভাবছেন। সিপিএম কত সুন্দর ৩৫ বছর রাজত্ব করে গেল, কেউ কোনো কথা বললো না, কোনো সংবাদপত্র কোনো কথা বললো না, কোনো সংবাদ মাধ্যম কথা বললো না, কোনো মানুষ কথা বললো না। আজকে এত লোক কথা বলে কেন? আজকে এত লোক ভিডিও তোলে কেন? আজকে এত লোক ফটো তোলে কেন? সিপিএম এর সময় তোলেনি কেন? এরম করলে কি আমি ৩৫ বছর ক্ষমতায় থাকতে পারবো? আমার তো টার্গেট হচ্ছে ৩৫ বছরের বেশি ক্ষমতায় থাকা। আমি তো জ্যোতি দাদার সুযোগ্য ছাত্রী। আমি যদি তার থেকে কম ক্ষমতায় থাকি চলবে? তখন একটি পেপার ছিল গণশক্তি, সবাইকে গণশক্তি পড়াতেন সিপিএম ক্যাডাররা। পাড়ার মোড়ে মোড়ে গিয়ে গণশক্তি পড়াতেন, একটি করে গণশক্তি হাতে নিয়ে যেতেন, গণশক্তি পড়াতেন। গণশক্তি ছিল সিপিএম এর মুখপাত্র। সেই মুখপাত্রে যে খবর প্রকাশিত হতো, যেমন খবর প্রকাশিত হতো, গ্রাম বাংলার মানুষকে কিন্তু তাই পড়তে হতো এবং তাই বিশ্বাস করতে হতো। ওটা যে কালো অক্ষরে সাদা কাগজে লেখা রয়েছে ওটা বিশ্বাস করতে হতো। কিন্তু আজকে তো বাবু কেউ কাউকে বিশ্বাস করছে না। না আনন্দবাজারকে বিশ্বাস করছে, না গণশক্তিকে বিশ্বাস করছে, না তৃণমূলের মুখপাত্রকে বিশ্বাস করছে। সেটা তো কেউ পড়েই না। তাহলে কি করে হবে? তাহলে আমি কি করে ৩৫ বছর ক্ষমতায় থাকবো? এই ১৫ বছরেই তো ডামাডোল করছে, ১৫ বছরেই তো ভিত কাঁপছে। তার উপরে আরো বিপদ জুটেছে, একটা মোবাইল এসে জুটেছে। এই গরিব মানুষগুলো লোন নিয়ে নিয়ে একটা মোবাইল কিনে নিচ্ছে। কোথাও আমরা চুরি করলে, কোথাও কিছু করলে ভিডিও তুলে পাঠিয়ে দিচ্ছে। আমরা বেরিয়েছিলাম ভোটের প্রচারে, আমরা তৃণমূল কর্মীরা বেরিয়েছিলাম ভোটের প্রচারে। আমি সমস্ত কর্মীদেরকে পাঠিয়ে দিয়েছি, আমার তৃণমূল কর্মীদেরকে পাঠিয়ে দিয়েছি যে যাও ভোটের প্রচার করো। কি প্রচার করবো দিদি? না, একটা লিস্ট নিয়ে যাও, সবাইকে দেখাও তোমাদের ঘর এসছে, গ্রামে গ্রামে গিয়ে বসো, তোমাদের ঘর এসছে। গিয়েছি একটি গ্রামে, লিস্ট নিয়ে বসেছি, খুলে পড়ছি যে অমুকের ঘর এসছে, অমুকের ঘর এসছে, অমুকের ঘর এসছে। এবার ভোটটি হয়ে গেলে পরেই এই ডিসেম্বর মাসের মধ্যে ঘরের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। দিদিও যেমন বলছেন, ভাইপোও তেমন বলছেন মঞ্চ থেকে, সঙ্গে তার কর্মীদেরকেও সেই একই কথা শিখিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। কর্মীরা যখন চাটাই পেতে, মাদুর পেতে, ট্রিপল পেতে ওই বেশ জটলা করে ভিড় পাকিয়ে বসে গ্রামের সাধারণ গরিব গুরব মহিলা পুরুষদের নিয়ে বসে যে তোমাদের ঘর এসছে, তোমাদের এই নাম এসছে, ঘর এসছে, লিস্ট পাবলিশ হয়ে গেছে, তো তোমরা এবার ভোটটি দাও, তৃণমূল ক্ষমতায় আসলে ডিসেম্বর মাসে ঘর দেওয়া হবে। তার মধ্যে কোথা থেকে এক উটকোছড়া এসে হাজির, এসে মোবাইলে ভিডিও করতে শুরু করলো। ভিডিও করতে করতে বলছে যে এদের ঘর এসছে তো তাহলে লিখে দাও, তোমাকে কিন্তু ঘর দিতে হবে। স্থানীয় তৃণমূল নেতা ভয়ে গেছে কেঁপে, বলছে স্ট্যাম্প পেপারে লিখে দাও। সে তো পালাতেও পারছে না, উঠে দৌড়ে পালাবে সেটাও পারছে না। ভিডিওতে গালাগালি দিতে ইচ্ছে করছে এই হারামজাদাদের। এর থেকে বেশি ভদ্র ভাষায় এদের গালাগালি এখানে দেওয়া যাচ্ছে না। যে ছোড়া মোবাইল নিয়ে হাজির সে তো নাছরবান, এটা বলছে লিখে দাও, স্ট্যাম্পে লিখে দাও। নির্বাচন ঘোষণা হওয়ার পরে কেন এসছো তোমরা? এখন মোবাইলের দৌলতে মানুষ এটাও জেনে গেছে নির্বাচন ঘোষণা হওয়ার পরে এই কথাগুলি আর বলা যায় না, এই সরকারি স্কিম নিয়ে আর আসা যায় না। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরে কি বলা যায় কি বলা যায় না, গ্রামের যে ছেলেটি পড়াশোনা করেনি, লেখাপড়া করেনি একদম, সেও জানতে শিখে গেছে, সেও বুঝতে শিখে গেছে এবং সে বলতে শুরু করেছে, সবার মুখ ফুটেছে। এটাই তো দিদির ব্যথা। দিদি ভাবছে আমি ৩৫ বছর কি করে ক্ষমতায় থাকবো। দিদি ভাবছে আমার ভাইপোটাকেও তো কবছর ক্ষমতায় রাখতে হবে। এখনই যদি চেয়ার এরকম নড়তে থাকে তাহলে কি করে ভাইপোটাকে ক্ষমতা দেবো? ভাইপো ব্যস্ত, দিদিও ব্যস্ত। দিদি সবে তো মাত্র ১৫ বছর, পারবেন তো সামলাতে? ওরে ও মাঝি, এই বুঝি নাও ডুবিল রে। আমার ভাইপোটি সাঁতার জানে না, কি করে বাঁচাইবো তারে? বাংলার জনতা কিন্তু জেগে উঠেছে, বাংলার জনতা কিন্তু কথা বলতে শুরু করেছে। দিদি ভালোই ভালোই বদলে যান, না হলে ছেড়ে পালিয়ে যান। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।